ইশরাক হোসেনের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের অভিযোগ আসিফ মাহমুদের। সংসদীয় কমিটির সভাপতির পদ পাবে বিরোধী দল, বললেন সালাউদ্দিন। ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি 244। যশোরে নগদের 55 লাখ টাকা ছিনতাই। দিনে দুপুরে দোকানের ক্যাশ বাক্স ভেঙে 1.5 লাখ টাকা চুরি। যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীর নবীনবরণ। মোসাদ কার্যালয়ে হামলার দাবি ইরানের। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই বিএনপি নেতা নগর ভবনের মিলনায়তন ও অফিস দখল করে নাগরিক সেবাদানে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের মতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই ইশরাক হোসেনের। বর্তমান পরিস্থিতি চলতে থাকলে নাগরিক সেবা দান করা শতভাগ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, উনি অফিসিয়ালি কোনো দায়িত্ব নেননি। উনি ওনার নেতাকর্মীদেরকে নিয়ে নগর ভবনের মিলনায়তন অফিস দখল করেছেন। তবে নাগরিক সেবা বিঘ্নিত করা আরও বাড়লেই অবশ্য আমাদের বাধ্য হয়ে যে কোনো কঠোর ব্যবস্থায় যেতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। এদিকে 2 দিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয় নগর ভবনের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিচ্ছেন ইশরাক হোসেন। সিটি কর্পোরেশনের যেসব সভায় তিনি অংশ নিচ্ছেন সেগুলোর ব্যানারে তাকে মাননীয় মেয়র হিসেবে সম্বোধন করা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে জনগুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধী দল পাবে। এর মধ্যে রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেটস কমিটি এবং পাবলিক আন্ডারটেকিং কমিটি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার সংবিধান সংশোধনী নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিবৃতির মাঝে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের 69 অনুচ্ছেদ সংশোধন নিয়ে চলমান আলোচনায় সব দল 2টি বিষয়ে একমত হয়েছে, আস্থা ভোট ও অর্থ বিল। এই 2 বিষয়ে সংসদ সদস্যদের দলীয় অবস্থান অনুসরণ করতে হবে। তবে এসব বাদে অন্যান্য বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। নারীদের জন্য সংরক্ষিত 61টি আসন রাখার ব্যাপারে সবাই একমত হয়েছেন বলে জানান তিনি। তবে আসনগুলোর নির্বাচনী পদ্ধতি কী হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 244 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। তবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 30 জনের এবং হাসপাতালে ভর্তি রয়েছেন 6466 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ মাসে এখনও পর্যন্ত 2121 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 738 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে ঢাকায় 189 জন এবং বাকি 549 জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। জাতীয় ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আমাদের কাছে মনে হয়েছে যে ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটি পক্ষপাতদুষ্ট হচ্ছে কিংবা কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা হলে সংবিধান সংস্কার এই সময়ের সার্বজনীন আমার মনে হয় হারিয়ে যাবে। মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ে আলোচনা হয়। সেই আলোচনার বিরতির সময় সাংবাদিকদের এই কথা বলেন নুরুল হক নূর। তিনি বলেন, এখনও তো নির্বাচন হয় নাই, কাজেই ভোট ছাড়া কোনো দল বড় কোন দল ছোট মেজরিটি পার্টি তো আপনি নির্ধারণ করতে পারেন না। সরকার যদি আগেই কোনো পার্টির প্রতি বড় একটি দৃষ্টিভঙ্গি রাখে যে এই পার্টি বড়, এই পার্টি মেজরিটি, তাহলে তো অনেক ক্ষেত্রেই অনেকের কথার গুরুত্বই থাকে না। সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে জাতীয় ঐকমত্য কমিশন কিংবা সরকার ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাতদুষ্ট হচ্ছে এবং কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
যশোর মনিরামপুর সড়কের কুয়াদা জামতলা মোড়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নগদ যশোর শাখার একটি ডিলারের কর্মকর্তা রবিউল ইসলামের কাছ থেকে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্ত চক্র এই টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ। আজ ১৭ জুন সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়েছে। তথ্য মিলেছে নগদ যশোরের অ্যাকাউন্টেন্ট কাজী মমিনুল ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা বুঝে নিয়ে কর্মকর্তা রবিউল ইসলাম একটি প্রাইভেট যোগে মনিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্ত চক্র প্রাইভেটের সামনে এসে গতিরোধ করে। এরপর গাড়ির গ্লাস ভাঙচুর করে এবং রবিউলকে নামিয়ে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। যশোর শহরের ব্যস্ততম মুজিব সড়কের দরটানা সংলগ্ন যশোর বুক ডিপোতে মঙ্গলবার দুপুরে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের ক্যাশ বাক্সের তালা ভেঙে চোরেরা ১,৭০,০০০ টাকা নিয়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যশোর বুক ডিপোর পরিচালক পারভেজ হোসেন জানান, তার প্রতিষ্ঠানটি মুজিব সড়কের আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের নিচে অবস্থিত। মূলত আমি নামাজে গেছিলাম, তার মানে জোহরের সময় ভাই ছিল, ওই জুমান ভাই বললো যে আমি বোট করছি। আমি বলছি তাহলে ঠিক আছে, তাহলে আপনি বোট করেন, তাহলে আমি এই ফাঁকে নামাজ পড়ে আসি। এবার এসে দেখি যে ডয়ারের ওই অবস্থা, প্রায় ১.৫ থেকে ১,৭০,০০০ এরকম থাকবে। কিন্তু মোবাইল ২টাই থয়ে গেছে, মোবাইল একটাও নিয়ে যায়নি। ৩টে মোবাইল এসে দেখি ডয়ার এইভাবে ভাঙা আর এইভাবে রেখে চলে গেছে। তিনি সেখানে বই বিক্রির পাশাপাশি বিকাশ লেনদেনের কাজ করেন। দুপুরে জোহরের নামাজের সময় ক্যাশ বাক্সের তালা লাগিয়ে পাশের ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী জুম্মানকে দোকান দেখতে বলে তিনি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে তিনি দেখতে পান ক্যাশ বাক্সের তালা ভাঙা এবং টাকা উধাও। সেই সঙ্গে ওই ক্ষুদ্র ব্যবসায়ীকেও আর খুঁজে পাওয়া যায়নি। যশোর মেডিকেল কলেজের MBBS 2024-2025 শিক্ষাবর্ষের 14তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকদের আগমনে প্রতিষ্ঠানটিতে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। মঙ্গলবার সকাল 9:30টায় জাতীয়ভাবে সারা দেশে একযোগে 116টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ জুমের মাধ্যমে উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মোহাম্মদ আহসান হাবিব। যশোর ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের পরিচিতি সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সকাল 10টায় কলেজে এ আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের সভাপতি আরিফুজ্জামান আরিফ। এবার খেলার সংবাদ। আনামুল হক বিজয়ের আউট দিয়ে শুরুটা হয় বাংলাদেশের। এরপর দ্রুত উইকেট হারান সাদমান ইসলাম এবং মমিনুল হক। চাপ সামলে চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েন নাজমুল হাসান শান্ত ও মুশফিকুর রহিম। দুজনেই পান সেঞ্চুরির দেখা, লড়ছেন এখনও। দ্বিতীয় দিনেও ব্যাট করতে নামবেন তারা। শ্রীলঙ্কা সফরে গিয়ে কপাল খুলেছে শান্তর, টস ভাগ্যও পান তিনি। ব্যাট করতে নেমে শুরুটা যদিও একদমই ভালো হয়নি, তবে বাকি সময় পুরোটাই বাংলাদেশের। 3 উইকেটে 292 রান দিয়ে দিন শেষ করেছে তারা। মুশফিক অপরাজিত আছেন 136 রানে আর শান্ত আছেন 105 রানে। এর আগে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে বিদায় নিয়েছেন ওপেনার আনামুল হক বিজয়। আসিতা ফার্নান্দোর ফুলার বল অফের বাইরে সূক্ষ্ম সুইং মিস করেন এনামুল। অনিশ্চিত ফ্রন্ট ফুট ড্রাইভে তার ব্যাট ছুঁয়ে বল চলে যায় পেছনের দিকে। সেখানে উইকেটকিপার কুশল মেন্ডিস ডানে সরে নিখুঁত ক্যাচ নেন। 10 বল খেলে 0 রানেই ফেরেন আনামুল। এরপর সাদমান ও মমিনুল মিলে জুটি গড়ার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। 15 ওভারে লঙ্কান রহস্য স্পিনার থারিন্দুর টানা 2 বলে আউট হন তারা। প্রথম স্লিপ থেকে দুজনেই ক্যাচ তালুবন্দি করেন ধনঞ্জয় ডি সিলভা। সাদমান 14 ও মমিনুল 29 রানে আউট হন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি কার্যালয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। মঙ্গলবার তেহরান ভিত্তিক রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাসনিমে খবর জানিয়েছে। কয়েকটি ছবি প্রকাশ করে তাসনিম দাবি করেছে ইরানি হামলায় ওই ভবনের আগুন ধরে গেছে। তাসনিমের খবরে বলা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এই হামলা চালিয়েছে। বাহিনীটিকে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও IRGCর অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা লক্ষ্যভেদকারী অভিযানে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করে। তবে ইসরায়েল সরকার এখনও এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকাল 8টার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।